আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বো 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 বো। হোসেন ভাই, পাত্রী পছন্দ হয়েছে? না দেখেই কইব। বো বো। দেহি হুসেন, দেহ ঘুমটাটা খুললা দিন যে। মাশাল্লাহ, নাক মুখ সুক্কা আছে। পছন্দ হয়েছে নি হুসেন? মায়া, তোমার নাম কিতা? সালমা। সালমা, সুন্দর নাম। লেখাপড়া কদ্দুর? এসএসসি পাস করছি। এসএসসি পাস। মাশাল্লাহ মাশাল্লাহ, চলবো। রান্না বাড়া পারোনি কিছু? হ্যাঁ পারি। আমার বাড়ির কাজ বাজ সব ওই করে। ও আচ্ছা আচ্ছা, রান্না বাড়া পারলে তো ভালোই ভালোই। কসে মায়ো, 1 কেজি ফুলার চাউলের মধ্যে কয় কেজি পানি দেওয়ান লাগে? বলো মা, বলো। তোর মা হয়, তুই কবি বলো বোন বলো। বলো বোন, বলো। 1 কেজি ফুলার চাউলের মধ্যে কয় কেজি পানি দেওয়ান লাগে? বুবা হয়ে গেছো কে রে? কও। আমি তো পোলাও রান্না করিনি কখনো। ও, পোলাও রাঁধছে না। সত্যবাদী মাইয়া, সত্য কথা বলছে। আচ্ছা ব্যাপার না, আমি শিখাই দিই তোমারে। যদি নতুন চাইল হয় তাহলে 1 কেজি পোলাও চাইলে দিবা 1.5 কেজি পানি। এর বেশি দিলে যাও হয়ে যাবো গা। আর যদি পুরান চাইল হয় তাহলে পানি দিবা 2 কেজি, আনলে চাইল থাকবো। ঠিক আছে, মন থাকবো? আচ্ছা, এখন একটু খারাপ সে খারাও। হিল জুতা খুলো, হিল জুতা খুললা খারাও। দে লম্বা কদ্দুর। ও মাশাল্লাহ, লম্বা আছে তো হোসেন। আচ্ছা জুতা ফিন্দো, জুতা ফিন্দা কদ্দুর আইতে দেওয়া হচ্ছে। তোমার আডাটা কেমন? এদিকে আয়ো, এদিক দিয়ে আয়ো, এদিক দিয়ে আডো। হ্যাঁ আডো। মাশাল্লাহ, চুলও তো বড় আছে। বো বো বো। পাত্রী কইলাম স্টাইলিস্ট আছে। হোসেন পছন্দ হয়েছে? কি কব দেন, দেখছি তো। খালাম্মা, একটু পাত্র পাত্রীর আলাদা। ও ভাই সাহেব, এই পাত্রী আর পাত্র দুইজনে আলাদা একটু কথাবার্তা কুকছে, আলাপ আলোচনা করুক, তাহলে বিষয়টা ভালো। না না না, ওই যে খায়রুল ভাই কথা কলি হবে না। আরে আমি কি বিয়ে করবো নাকি? আমি কি কথা তোমার? তাহলে আমি যাই। এই তুই বিয়ে করবে? বলো বোঝাক, চুপ করে যাও। হোসেন, আলাপ আলোচনা করে আইও। জানো হোসেন ভাই, চলো। কি করবেন কোন? আমি তো জানি না, আপনি বলেন। আমি তো জানি না যে কি কব। আমি এর আগে আসলে কারাতে এরকম কথা কইনি। আমি ঢাকা রিক্সা চালাই। জি জানি। আপনার তো একটা শিক্ষিত মেয়া, ম্যাট্রিক পাস করছেন। আমি তো ওই পর্যন্ত যাবার পারি না।
জি জানি আমি। আর আপনি তো আমার বয়সী মেলা ছোট হবেন। আমি তো এসএসসি পাশ করছি আরো 2 বছর আগে। তারপরে আব্বা আর আমারে কলেজে ভর্তি করায় দেয় নাই। তাও আমার ছোটই হবেন। আমার ওই পড়াশোনাটা বাদ দিয়া বাকি কি সব মানে আপনার পছন্দ হয়েছে? রত্না, ওই যে পানি গরম হয়েছে, আসো গোসল করবা, আসো। আপনি মন খারাপ করেন না। আমি মন খারাপ করবো কেন? এই যে শহীদ বিদেশে থাকে, এজন্য মন খারাপ করেন না। আরে শহীদ তো বিদেশে গেছে কয়েকদিনের জন্য ব্যবসায়িক কাজে, চলে আসবে। ও কি চিরদিন ওখানে থাকবে? আমার তো কলজাটা ছিঁড়ে যাইতেছে। হ্যাঁ, এটা কোনো কথা হইলো? কলজা ছিঁড়ে যাবে কেন? কত মানুষ বছরের পর বছর বিদেশে থাকে, আর শহীদ তো মাত্র 2-4 দিনের জন্য গেছে, চলে আসবে। দেখো তো অবস্থা। হ্যাঁ আপু। বৌমা, জি আব্বা। দেখো তো তোমার শাশুড়ি কিরকম কান্নাকাটি করা শুরু করছে। ওই শহীদের কথা মনে করতেছে, তার ধারণা সে বিদেশে গেছে আর আসবে না। দেখো তো। আমি ফোনে কথা বলে দিচ্ছি। কি দেখছো দাদু ভাই, তোমার দাদু কান্নাকাটি করতেছে। হ্যালো, আরে এই যে আম্মা একটু কথা বলবে, নাও কথা বলো। আম্মা এই যে। দাও দাও দাও। আম্মা ব্যস্ত আছে মনে হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দরকার নেই, পরে করলেও হবে। রত্না আসো আসো আসো, ওই যে গোসল করতে হবে। আরে তোমার লাগবে না, আসো আসো। আবার ঠান্ডা লেগে যাবে, দেখি চশমাটা দাও, নাও এটা রাখো। আসো আসো। আপু তুমি ভাইয়াকে এগুলো একটু শিখাইতে পারো না? তোকে ধারণা তোর ভাই আমার কথা খুব শুনে। শুনবে না, একবারে শুনবে না, আস্তে আস্তে ছোট ছোট করে একটু শিখাও না, যে মানুষের ইমোশনস গুলাকে দাম দিতে হবে না। মানুষ ইমোশনাল হয়ে তার সাথে কথা বলতে চাচ্ছে, 1 মিনিট ফোন দিলে কি এমন তো? দেখবো তো আমি কত শিখাইতে পারিস, কত বুঝাইতে পারিস, আমি দেখবো, তখন আমি শিখবো তোর কাছ থেকে। পণ্ডিত একটা। আমার তো খালি ভাবার সাথে ঝগড়া করে, কিভাবে শিখাবে? কি বলে এগুলা? আসো, এগুলা বলতে হয় না। আরে ভাই, প্রত্যেক দিন দাম বাড়ে, হ্যাঁ কেমন কথা? দাম বাড়তেছে জিনিসপত্রের। তর তর করে খালি বাড়েই বাড়েই। কারুল, লেটস মুভ, ধূমপান ফিনিশ। হ্যাঁ যাবো তো। হোসেন ভাই, হ্যাঁ সিদ্ধান্ত কি নিবে? ও ওই যে মা তো দেখে নাই ভাই, আর আমি যত দেখলাম দেখা মনে হলো যে আমার সে মেলা ছোট। এখন আমি আসলে বুঝতেছি না কি সিদ্ধান্ত নেব। আমি নবাব বুঝে ফেলেছি। হোসেন ভাই, আপনি আপনার অবুমার কথা বলছেন তো? হ্যাঁ ওই যে দেখলাম যে 5 ক্লাস বিয়েটা করে ফেলেন। কারুল, হোসেন ভাইকে বুদ্ধি দাও। তাই নাকি? হ্যাঁ ভাই কি করা যায় কোন তো? আমি তো মানে হোসেন ভাই, আমি যতদূর দেখছি মেয়েটা নম্র ভদ্র, হ্যাঁ, আর ফ্যামিলিও তো ভালো, আমি এরকম শৃঙ্খল কোনো কিছু দেখিনি। হোসেন ভাই, আপনি কি বুকা? হ্যাঁ, আপনি আপনার অবস্থানটা দেখেছেন? সুন্দরী মেয়ে, বিউটিফুল গার্ল, আপনি তো মাথার চুল অর্ধেক পুড়ে গিয়েছে। এখন বিয়ে না করলে পরে তো এটা হারাবেন। কথা কিন্তু ভাই খারাপ কর নাই, চুল যে হারে যাইতেছে তো হ্যাঁ দেখি চুল থাকতে থাকতে একটা সিদ্ধান্ত নেব। এখন চলো ভাই চলেন, একটু ঠান্ডা লাগতেছে, জামা পরে তো বোকা হয়ে গেছি। চলেন।
বাবা কিন্তু শহীদ মেরে ফোন দেবো আমি, তাহলে তোমার অ্যাকাউন্টে টাকা নেই। ফোন করে কি হবে? সে জানে না তার অ্যাকাউন্টে টাকা নাই? যাই না শুনে সেই রকম একটা কাজ করছে, তার ফোন করে আমি কি জিজ্ঞেস করবো যে টাকা নাই কেন? তার দায়িত্ব নাই? তার মায়ের চিকিৎসা করবো, সে টাকা আছে কি না আছে সে জানে না? একজন যে চেক দেয় সে নিশ্চয়ই জানে তার অ্যাকাউন্টে টাকা আছে কি না আছে। দরকার হলে তুই ফোন কর, গা। এই পেঁয়াজ কেটে আমি ধুতে হবে। কেটে ধুই না 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 আগে দিতে হবে, তুমি কত কাজ তারে কাটাকুটি কুদ্দুর আগাইছে তোরার পেঁয়াজ পেস কাটতাছস, তোর সৌদে পানি আইতো না? হ্যাঁ আচ্ছা, বাজারে যেহারা গেছে মুরগি আনবো, মাছ আনবো, মশলা কুদ্দুর বাটন লাগবো, ফাটাত সেচ্চা বাইটে লাইম। আচ্ছা নবাব খাইরুল হেরা বাজার তখন হয়েছে না? খাইরুল আইছে না? না আপনি এখন আসেনি। ও দেরি করতেছে কে রে? আয় পড়বো মনন। আমার জাল ঠিক আছে? হ্যাঁ আম্মা। ওমা কিরে বলদি, তোর কি তা বুদ্ধি শুদ্ধি লুপ পাইছে? বিয়াইনের চুলার ফারো বিয়ানের না রান্ধন করে আওয়া নিষেধ? আম্মা আমি বলছি অনেকবার, মানা করছি অনেকবার, শুনে না তো, একটু বুঝাও তো। ওমা বিয়াই আপনি চুলার ফারে আওয়া নিষেধ। বিয়াইয়ে দেখলে আমরার মাথা আস্থা থাকবো? হ্যাঁ আয়ু নাই নাই। উমা গোমা দেখছো নি কি টাকার বাট্টা? বেআইন, হ্যাঁ আজকে আমার খাইরুল ঢাকা যাইব, নতুন চাকরি জয়েন করব। আজকে যা রান্ধন হইব সব আমি রান্ধব। আচ্ছা যা রান্ধে। কি আছে আম্মা, আমার তো রান্না করা নিষেধ না। আবার দেখলে উল্টা পাল্টা বুঝবে, একটু বুঝাও, বুঝাই এখান থেকে পাঠাও। বিয়াইরে আমি বুঝাইম, তোর আইডি বুঝতি না, মা যাতে এরকমই বুঝছস। আমার বিয়াই নে মা, খাইরুলের মা। আরে একটা মা হাজার অসুস্থ থাকুক তার সন্তানের আহারের কথা চিন্তা করে। একটা মা মৃত্যুর আগ পর্যন্ত চিন্তা করে আমার সন্তান কেমনে কয়টা মজার খাওন খাইবো, আমার সন্তান কেমনে ভালো থাকবো, আমার সন্তানটা অসুস্থ হইল নি। হ্যাঁ বিয়ে এনে দেখ কত সুন্দর করে খাইরুলের লিগা রান্তাছে, যে তার সন্তান খাইরুল 4টা মার হাতের রান্ধন খাইয়া নতুন চাকরি জয়েন করব। বুঝছস আমরা আর কতদিন আছি, কিন্তু এই যে মায়ের স্মৃতিগুলি এটি আজীবন থাইকা যায়, তোরা এটি বুঝতি না। আরে বিয়াই আপনার কইলাম এর লিগে আমি খুব ভালোবাসি, অনেক শ্রদ্ধা করি। এই যে খাইরুলের লিগে একটা মায়া মহব্বত যে দেখছি সন্তানরা লিগে বিয়াইনের ভিতরে, বাপরে বাপ। শহীদ কি আর খাইরুল কি, মা গো রান্ধুন। বিয়াই কোনো খারাপ লাগলে আমার কোন যে আমি আয় ফরাম। হ্যাঁ ইহা নই আছি। হ্যাঁ আস্তে করে খালি ডাক দিবাই। হ্যাঁ আর বেশি আগুনের কাছে গেছেন না, আগুন থেকে দূরে থাকেন। দে ছুরিটা আমারে দে। বিয়াই আমি বুঝতেছি আপনি টেনশনে পড়ে গেছেন গা। জামাইয়ে আমার কাছে ফোন দিছি, হে বেটা তো কাইন দেখ করে যারা যারা হয়ে যেতেছে না। কয়েছে আম্মা আব্বারে বুঝাই, বিদেশে অত বড় কোম্পানিতে বিজনেসে একটা সুযোগ হয়েছে, কয় টেহা দ্বীপ এনে খাডাই তাহলে দ্বিগুণ টেহা হইব। বুঝুন না বিয়াই, টেহায় টেহা আনে বুঝুন। জামাই কইতাছে যে আমার অসুখ তো একদিনে ভালো হয়ে যেত না, অনেক
চিকিৎসার অনেক ব্যয়বহুল চিকিৎসা এটা। জামাই কইতাছে আমি দ্বিগুণ টেহা লয়ে আই, আমার চিকিৎসার কোনো অভাব হইতো না। বুঝছুন বিয়াই, আপনি ধৈর্য রাখুন, সাহস রাখুন যে, হ্যাঁ এটা চিন্তা একটু আসতে মাস শুনে ফেলাবে। আস্তে আস্তে বিয়াইনের চিকিৎসাটা ভালোভাবে করণের লিগেই কইলাম জামাই চেষ্টা করতেছে যেন টাকা পয়সার কোনো অভাব না পড়ে। বুঝছেন 7টা দিনেরই তো ব্যাপার, আয় পড়বো দ্বিগুণ টাকা লইয়া বালা জায়গায় বিয়াইনের চিকিৎসা করাইতে পারবো। কোনো টাকা পয়সা তো টানা ফুরন পড়তো না। চা দে বিয়াই দিছা। আঙ্কেল, আম্মা কি নিয়ে কথা বলেছে? আমার কিছু না, তোমার যাও। কিছু তো একটা হয়েছে, আমাকে কুলে বললো আমি সলভ করে দিই। কাট ফাট গেলা সবাই। কারো সাবধানে দেও। আয় আয়। খাইরুল, আরে আবার তুমিও পিছন থেকে টাকা শুরু করলা। তোমার না বলছি পিছন থেকে কোনো ডাক দিতে হয় না, যাত্রার সময় এটা অমঙ্গল হয়। মায়ের ডাকে কোনো অমঙ্গল হয় না। বাবা, তুই যে যাইতেছস, মনে হইতেছে তুই আমার থেকে অনেক দূরে চলে যেতেছস। মা কেন তোমার এরম মনে হইতেছে? দূরে যাইতেছি না, আজকে ঢাকা যাব, কালকে আমার নতুন চাকরি জয়েনিং। হ্যাঁ, ও খুশি লাগতেছে না? কাল কাছাকাছি আছে, কখনো ভাববা না আমি অনেক দূরে আছি। জান নাই, আয়, সাবধানে চলাফেরা করবি, হ্যাঁ? আর এইদিকে কোনো অসুবিধা হলে আমি ফোন করবো, চিন্তা করিস না তুই, হ্যাঁ? ঠিক আছে, মনোযোগ দিয়ে কাজ করবি, হ্যাঁ? যা। তোমার যাইতে পারো। La 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 কিরে বলদি, কাইরুল যে চলে গেল, তুই কাইরুলকে অল দ্য বেস্ট বললি না? আমার বল আমি বলবো, কখন বলবি? সে তো চলেই গেছে। সেটা তোমাকে ভাবতে হবে না। সব বেকল নিয়ে যে কি একটা সমস্যার মধ্যে আছি। Forget everything you think you know about America's founders. You know the names Washington, Jefferson, Hamilton. But before the ink dried on the Declaration of Independence, before the first musket was fired at Lexington, the stage for American sovereignty was being set not in Virginia or Massachusetts, but in the fiercely independent royal courts of Scotland and England. The true hidden destiny of the United States hinges on a single astonishing historical fact. Every U.S. president,
from George Washington to the present day, has a shared, traceable ancestral tie back to one remarkable European monarch, a line that runs directly through a forgotten Queen of Scotland. This is the genealogical time bomb buried beneath the very foundation of the American Republic. It's the story of Margaret Tudor, the older sister of the infamous King Henry VIII, and how her choice of husband set a bloodline in motion that would ultimately define the American presidency and the very idea of Anglo-American leadership. Margaret Tudor, the pawn who changed the world. Our story begins not in America, but in the high politics of the 16th century. King Henry VIII of England, the first of the Tudor dynasty, was obsessed with securing his new throne after decades of bloody civil war. His ultimate peace treaty was sealed not with signatures, but with marriage. His daughter, Margaret, was sent north to marry James IV of Scotland in 1503. Margaret was a political pawn, a fragile link intended to end centuries of cross-border conflict. She was an English princess destined to be Queen of Scotland. Her marriage, celebrated as the Union of the Thistle and the Rose, carried a profound stipulation. If Henry VIII died without an heir, Margaret's descendants would have a claim to the English throne. Within 10 years, that political chess game turned brutally real. James IV was killed fighting Margaret's own brother, Henry VIII, at the Battle of Flodden in 1513. Margaret, a young widow, became the Queen Dowager and regent of a perpetually hostile nation, caught between her English blood and her Scottish duty. She was far from a successful political ruler. She remarried quickly, lost her regency, and often relied on her fierce will and cunning to survive the turbulent Scottish court. But it was her biological legacy, not her political one, that would prove immortal. The Scottish King, the Prophet, and the Jamestown Bridge. Margaret Tudor had two significant descendants who ensured her bloodline's survival. James V of Scotland, her son, whose daughter was the legendary Mary, Queen of Scots. Margaret Douglas, Countess of Lennox, her daughter by her second marriage. Through Mary, Queen of Scots, Margaret's lineage eventually gave rise to James VI of Scotland, who unified the crowns as James I of England in 1603. This is the king who would become the namesake for the first permanent English settlement in North America, Jamestown, Virginia, 1607. This direct connection, the Tudor-Scottish line leading to the king who sponsored America's founding, is a crucial start. However, the path to the presidential line is far more intricate and astonishing, involving a forgotten prophet and the simple, fertile land of colonial Virginia. The ancestral nexus, Robert and Elizabeth Reed. The true genealogical breakthrough happens not with kings, but with a colonial family descended from Margaret Tudor's second-tier nobility. Margaret Tudor's blood, through various Scottish and English aristocratic intermarriages, passed down through several generations until it reached a woman named Elizabeth Reed, born 1615. Elizabeth was a great-great-great-granddaughter of the Tudors and part of the English gentry, a line that included ancestors of William the Conqueror and Alfred the Great. In the 1630s, Elizabeth Reed and her family left England for the burgeoning colonies of Massachusetts. She eventually married a man named John Hall. However, it is through her first marriage to a man named Robert Reed that the true American dynasty began. Elizabeth Reed and Robert Reed's daughter, Mildred Warner, was born in the Virginia colony. Mildred, in turn, married a planter named Augustine Warner, Jr. This Warner family became a core genetic pool for the Virginia planter elite. Their children and grandchildren married into the most powerful and prolific families of the mid-Atlantic colonies, the Lewises, the Madisons, the Randolphs,
and most importantly, the Washingtons. The single thread, every U.S. president. The result of these intermarriages is a genealogical singularity. Modern historians and genealogists have proven that every single U.S. president, from George Washington to the current occupant of the White House, is descended from this single, broad royal and aristocratic family network. While not all descend directly through Margaret Tudor's immediate royal children, all presidential lines trace back to the same vast pool of British and European gentry that Margaret Tudor belonged to, and many trace directly through her descendants who settled in colonial America. Let's look at the two most astonishing presidential lines that prove this Scottish queen's impact. George Washington. His mother, Mary Ball Washington, was part of the Virginia gentry whose lines intermarried with the descendants of Margaret Tudor's extended aristocratic web. Specifically, the lineage often connects through the Warner-Washington link, firmly planting the first president's roots in the soil watered by Margaret Tudor's indirect family tree. The Roosevelt-Bush connection. Perhaps the most compelling modern example is the connection between Presidents Franklin Delano Roosevelt, George H. Bush, and George W. Bush. All three can trace their lineage back through the same complex network of intermarried New England and Virginia families, who were themselves descendants of the early Tudor-era gentry. The unseen hand of monarchy in the Republic. The sheer statistical anomaly is what makes Margaret Tudor's story so powerful for the U.S. audience. A monarchy's victory. An English princess sent to Scotland as a political maneuver ultimately created the single most influential bloodline in the history of the American Republic. The family she married into and the subsequent intermarriages ensured that the leadership of the New World was perpetually drawn from the same ancient European stock. The paradox of liberty. America prides itself on being a nation founded on meritocracy, rejecting the hereditary principle of monarchy. Yet the statistics show a stunning lack of genetic diversity at the highest level of its political leadership. The presidential family tree is less a wide-spreading oak and more a densely woven tapestry, stitched together by the descendants of a few thousand colonial families, many of whom trace their lineage back to Margaret Tudor's ancestral cohort. Margaret Tudor, the forgotten queen of Scotland, who struggled to rule her own country, became the unlikely, unseen ancestral fountainhead for the most powerful office in the modern world. Her legacy is not etched in a crown or a throne, but in the recurring, almost unbroken chain of blood that links the revolutionary leaders of the American Republic directly back to the very system of European aristocracy they fought to escape. Her story is the ultimate proof that in history there are no simple beginnings. The bloodline that defined American liberty was forged centuries earlier in a political marriage meant to end a war between two kingdoms, a marriage whose ultimate consequence was the dynasty of the American presidency.